আজ আমরা জানব এমন এক ব্যক্তি সম্পর্কে যিনি বিদ্রোহী কবি, জুলাই বিপ্লবের ফ্রন্টলাইন ফাইটার, র্যাডিক্যাল যুবনেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি সম্পর্কে। তাকে শুধু এই কয়েকটি শব্দ দ্বারাই তাকে বোঝানো সম্ভব নয়। তাকে বোঝাতে গেলে আসলে অনেক কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে। সেগুলো হয়তোবা অনেকেরই অজানা, হয়তোবা সোশ্যাল মিডিয়াতে যারা তার সম্পর্কে জেনেছেন তারা বুঝে গেছেন। আজ আমরা তার সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ১. জন্ম ও পারিবারিক পটভূমি। শরীফ ওসমান বিন হাদির জন্ম ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ছায়াঘেরা হাড়িখালি গ্রামে। তার জন্মনাম ছিল ওসমান গনি এবং তিনি ৬ ভাই বোনের মধ্যে ছিলেন সবার ছোট। তার পিতা মাওলানা আব্দুল হাদি ছিলেন এক তরুণের জীবনে প্রথম ও প্রধান গুরু, একজন মাদ্রাসা শিক্ষক ও গ্রামের মসজিদের ইমাম, যার কঠোর নৈতিকতা ও ধর্মীয় নিষ্ঠা পরিবারের মৌলিক চরিত্র গড়ে দিয়েছিল। এই দরিদ্র মধ্যবিত্ত পরিবারটি গ্রামীণ সমাজে শিক্ষা ও ধর্মচর্চার জন্য সম্মানিত ছিল, যা হাদির ভেতরে সামাজিক দায়বোধ ও ন্যায়ের প্রতি শ্রদ্ধার ভিত রচনা করে দেয় শৈশব থেকেই। ২. শৈশবের গ্রামীণ জীবন ও প্রাকৃতিক শিক্ষা। তার শৈশবের দিনগুলো কেটেছে গ্রামের মাটি, নদী আর সবুজ ক্ষেতের মাঝে, একেবারে প্রকৃতির কোলে। টিনের চালার সড়ক ঘর, সংসারের সাধারণ কাজে হাত লাগানো এবং ভাইদের সাথে দুরন্তপনা করে বেড়ে ওঠা, এই সব মিলিয়ে যে জীবন, তা তাকে বাংলাদেশের গ্রাম্য জীবনের প্রাণস্পন্দনকে গভীরভাবে বুঝতে শিখিয়েছিল। এই সরল ও কষ্টকর জীবনই পরবর্তীতে তার দুঃখ মিয়া পরিচয়ের মূলে ছিল, কারণ তিনি নিজের চোখে দেখেছিলেন সাধারণ কৃষক ও দিনমজুরের সংগ্রাম। ৩. পিতার আধ্যাত্মিক ও নৈতিক ছায়া। মাওলানা আব্দুল হাদি কেবল একজন পিতা নন, ছিলেন হাদির জীবনের প্রথম ও সবচেয়ে প্রভাবশালী শিক্ষক। পিতার নামাজ, তেলাওয়াত, এলাকার মানুষের সমস্যা শোনা এবং নিঃস্বার্থভাবে পরামর্শ দেওয়া, এই দৃশ্যগুলো হাদির শিশু মনে গভীর রেখাপাত করেছিল। পিতার কাছ থেকে তিনি শিখেছিলেন নেতৃত্ব মানে দায়িত্বশীলতা, ধর্ম মানে মানুষের সেবা এবং জ্ঞান মানে তা সমাজের কল্যাণে প্রয়োগ করার দর্শন। ৩. পিতার আধ্যাত্মিক ও নৈতিক ছায়া। মাওলানা আব্দুল হাদি কেবল একজন পিতা নন, ছিলেন হাদির জীবনের প্রথম ও সবচেয়ে প্রভাবশালী শিক্ষক। পিতার নামাজ, তেলাওয়াত, এলাকার মানুষের সমস্যা শোনা এবং নিঃস্বার্থভাবে পরামর্শ দেওয়া, এই দৃশ্যগুলো হাদির শিশু মনে গভীর রেখাপাত করেছিল। পিতার কাছ থেকে তিনি শিখেছিলেন নেতৃত্ব মানে দায়িত্বশীলতা, ধর্ম মানে মানুষের সেবা এবং জ্ঞান মানে তা সমাজের কল্যাণে প্রয়োগ করার দর্শন। ৪. প্রাথমিক শিক্ষার সূচনা, মাদ্রাসা জীবন। তার শিক্ষাজীবনের হাতেখড়ি স্থানীয় নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। এরপর তিনি ঝালকাঠির খ্যাতনামা নেসারাবাদ কামিল মাদ্রাসায়, NS কামিল মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানে আলিম, HSC সমমান পর্যন্ত পড়াশোনা করেন। মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা তাকে কেবল ধর্মীয় জ্ঞানই দেয়নি, বরং একটি শৃঙ্খলাবদ্ধ, নৈতিকতা ভিত্তিক জীবন দর্শন দিয়েছিল। এখানেই তিনি ইসলামের সামাজিক ন্যায় বিচার ও দায়িত্বশীলতার তত্ত্বের সাথে প্রথম পরিচিত হন। ৫. ঢাকা বিশ্ববিদ্যালয়, চিন্তার জগতে বিপ্লব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া হাদির জীবনের সবচেয়ে বাঁকবদলের ঘটনা। গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী থেকে রাজধানীর সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র হয়ে ওঠা এই যাত্রা তার মননকে উন্মুক্ত করে দেয়। এখানে তিনি শিখেন সমাজবিজ্ঞান, রাষ্ট্রদর্শন, রাজনৈতিক তত্ত্ব এবং বিশ্ব ইতিহাস। এই জ্ঞান তাকে বাংলাদেশের সমাজ ও রাজনীতির গভীর গঠনগত সমস্যাগুলোকে বিশ্লেষণ করার শক্তি দেয়। ৬. ছাত্রজীবনে রাজনৈতিক চেতনার উন্মেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল তার রাজনৈতিক চিন্তার কারখানা। যদিও তিনি প্রচলিত দলীয় রাজনীতিতে গভীরভাবে জড়াননি, কিন্তু বামপন্থী ও প্রগতিশীল ছাত্রচক্র, বিতর্ক, সেমিনার এবং সাংস্কৃতিক আন্দোলনের সংস্পর্শে এসে তার ভেতরে জন্ম নেয় একটি স্বতন্ত্র বিপ্লবী চেতনা। তিনি বুঝতে শুরু করেন তত্ত্ব নয়, বরং মাঠে নেমে জনগণের সাথে থাকাই প্রকৃত পরিবর্তনের পথ। ৭. শিক্ষকতা পেশা, যুবমনের কারিগর। পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতা পেশাকে বেছে নেন, যা তার ব্যক্তিত্বের আরেকটি দিক উন্মোচন করে। ইউনিভার্সিটি অফ স্কলার্স ও নামকরা কোচিং সেন্টারে তার ক্লাস ছিল শুধু পাঠদান নয়, বরং অনুপ্রেরণার উৎস। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন বন্ধুত্বপূর্ণ গুরু, যিনি বইয়ের জ্ঞান ও জীবনের বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতেন। এই পেশা তাকে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, হতাশা ও স্বপ্নকে খুব কাছ থেকে বুঝতে সাহায্য করে। ৮.
দুঃখমিয়া পরিচয়ের উদ্ভব। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তার ভেতরে এক গভীর বেদনা বাসা বাঁধে। সাধারণ মানুষের দুঃখ, দারিদ্র্য ও রাজনৈতিক বঞ্চনার বেদনা। নিজেকে তিনি দুঃখমিয়া হিসাবে পরিচয় দিতে শুরু করেন। এই উপাধি ছিল তার নিজের অন্তরের যন্ত্রণা এবং কোটি মেহনতি মানুষের প্রতি একাত্মতা প্রকাশের মাধ্যম। এটি কোনো দুর্বলতার নয়, বরং শোষিত মানুষের পক্ষে দাঁড়ানোর এক শক্তিশালী রাজনৈতিক অবস্থানের নাম ছিল। 9. লেখালেখি ও সাংস্কৃতিক যাত্রা। সীমান্ত শরীফ। রাজনৈতিক কর্মী হাদির ভেতরে বাস করতেন এক সংবেদনশীল কবি সীমান্ত শরীফ। কাজী নজরুল ইসলামের দ্বারা গভীরভাবে প্রভাবিত এই কবি তার লাভায় লাল শাক পুবের আকাশ কাব্যগ্রন্থে ফুটিয়ে তুলেছেন প্রেম, বিদ্রোহ, স্বদেশ চেতনা ও সাম্যের আকাঙ্ক্ষা। তার কবিতা ছিল তার রাজনৈতিক বক্তব্যেরই আরেক রূপ, যা যুব হৃদয়ে আগুন জ্বালাত। 10. ইনকিলাব মঞ্চের জন্ম। একটি ঐতিহাসিক পদক্ষেপ। 2024 সালের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে যখন দেশ এক ধরনের নীরবতা ও ভয়ের মধ্যে ছিল, শরীফ ওসমান বিন হাদি সহকর্মীদের সাথে প্রতিষ্ঠা করলেন ইনকিলাব মঞ্চ। এটি ছিল কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি গণজাগরণের প্ল্যাটফর্ম। এর উদ্দেশ্য ছিল ভারতীয় প্রভাব, স্বৈরতান্ত্রিক টেন্ডেন্সিজ ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে যুব সমাজকে একত্রিত করে সচেতন, সংগঠিত ও সক্রিয় করা। 11. মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়ার বিপ্লবী ব্যবহার। হাদি ছিলেন একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের কথা আসে। তিনি শুধু পোস্ট দিতেন না, বরং নিয়মিত লাইভ সেশনে যুক্ত হতেন, সরাসরি লক্ষ কোটি তরুণের প্রশ্নের উত্তর দিতেন, তাদের সাথে মতবিনিময় করতেন। তার সরাসরি, আবেগী ও যুক্তিপূর্ণ উপস্থাপনা ফেসবুককে পরিণত করেছিল একটি শক্তিশালী বিপ্লবী মঞ্চে। তিনি প্রমাণ করেছিলেন নতুন যুগে বিপ্লবের হাতিয়ার হতে পারে একটি স্মার্টফোনও। 12. ভারতীয় প্রভাবের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। তার বক্তব্য ও আন্দোলনের একটি কেন্দ্রীয় বিষয় ছিল বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্য ও হস্তক্ষেপের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান। তিনি বোঝাতে চেষ্টা করতেন যে প্রকৃত স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য দেশের বৈদেশিক নীতি, বিশেষত প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক, জনগণের সার্বভৌম স্বার্থে পুনর্বিন্যস্ত হওয়া দরকার। এই সাহসিক অবস্থান তাকে একদল মানুষের কাছে নায়ক এবং অন্যদের জন্য বিতর্কিত করে তোলে। 13 জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের সূচনা হয়, তাতে ইনকিলাব মঞ্চ ও শরীফ ওসমান বিন হাদির ভূমিকা ছিল প্রণোদনাদায়ক ও কেন্দ্রীয়। তার উদাত্ত আহ্বান, কৌশলগত নির্দেশনা এবং শাহবাগসহ সারা দেশে সমাবেশের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অদম্য সাহস তাকে পুরো দেশের যুব সমাজের প্রতীকী নেতায় পরিণত করে। তিনি ছিলেন সেই কণ্ঠস্বর যা মানুষের লেজিটি ক্ষোভকে একটি সুসংগঠিত দাবিতে রূপান্তরিত করেছিল। 14. ব্যক্তিগত ত্যাগ ও নিরাপত্তাহীনতা। এই পথ মোটেও মসৃণ ছিল না। রাজনৈতিক কর্মকাণ্ড তাকে ব্যক্তিগত জীবনে চরম মূল্য দিতে বাধ্য করে। তার শিক্ষকতার চাকরি ঝুঁকিতে পড়ে, ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে থাকে এবং সরকারি চাপের মুখে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। তবুও তিনি কখনো নীতিতে আপোষ করেননি, যা তার আদর্শের প্রতি অগাধ নিষ্ঠাকেই প্রমাণ করে। 15. বৈবাহিক জীবন ও পেছনের স্তম্ভ। 2024 সালে বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে তার বিয়ে হয়। এই বিয়ে তার প্রচণ্ড ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ জীবনে কিছুটা স্থিতিশীলতা ও মানসিক সমর্থন এনে দেয়। তার স্ত্রী ও পরিবার রাজনৈতিক কর্মকাণ্ডের চাপ ও বিপদের মাঝেও তার পাশে দাঁড়িয়েছিলেন, যা তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছিল। 16. শাহাদাত বরণ, একটি জাতির বেদনাময় বিদায়। 2025 সালের 12 ডিসেম্বর এক নৃশংস হামলায় তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু 18 ডিসেম্বর তার জীবন প্রদীপ নিভে যায়। তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না, এটি ছিল একটি শাহাদাত, একটি আদর্শের জন্য প্রাণ উৎসর্গ। পুরো জাতি স্তব্ধ হয়ে যায় এই নির্মম বিদায়। 17. ঐতিহাসিক সমাধি, নজরুলের পাশে শায়িত। তার শেষ ইচ্ছানুসারে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়। এই অবস্থানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি যেন বলতে চায় যে কবি তার কলম দিয়ে জাগরণ সৃষ্টি করেছিলেন, হাদি সেই জাগরণকে মাঠে নেমে বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। দুজন বিদ্রোহী এখন একই স্থানে শান্তিতে ঘুমিয়ে আছেন। 18. শহীদ হাদি চত্বর, একটি জীবন্ত স্মারক। তার স্মরণে শাহবাগের ঐতিহাসিক চত্বরটির নামকরণ করা হয় শহীদ হাদি চত্বর। এটি কেবল একটি নাম পরিবর্তন নয়,
বরং এক প্রজন্মের সংগ্রাম ও ত্যাগের স্মারক। এই স্থানটি এখনও যে কোনো গণজাগরণের জন্য লোকদের আকর্ষণ করে এবং হাদির স্মৃতি ও আদর্শকে সজীব রাখে। ১৯ যুব সমাজের জন্য উত্তরাধিকার ও আদর্শ। শরীফ ওসমান বিন হাদির সবচেয়ে বড় উত্তরাধিকার হল তিনি লক্ষ তরুণ তরুণীর হৃদয়ে যে বিপ্লবী চেতনার বীজ বপন করে গেছেন। তার জীবনী আমাদের শেখায় যে সাহস, সততা, জ্ঞান ও জনগণের প্রতি নিষ্ঠা নিয়ে একজন সাধারণ যুবকও ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। তিনি হয়ে উঠেছেন আধুনিক বাংলাদেশের একজন যুব আইকন, যার গল্প ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ২০ একটি অসমাপ্ত বিপ্লবের প্রতীক। তার জীবন ও মৃত্যু একটি অসমাপ্ত বিপ্লবের গল্প বলে। তিনি যা শুরু করেছিলেন তা সম্পূর্ণ শেষ হয়নি। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের যে দীর্ঘ পথ, তিনি ছিলেন তার এক বলিষ্ঠ ও প্রাণবন্ত যাত্রী। শরীফ ওসমান বিন হাদি তাই কেবল একটি অতীত নন, তিনি একটি চলমান আদর্শ, একটি জ্বলন্ত প্রশ্ন এবং ভবিষ্যৎ পরিবর্তনের জন্য এক অমর আহ্বান। হাদির উত্তরাধিকার আজও জীবিত। তার মৃত্যুর পর শাহবাগকে শহীদ হাদি চত্বর ঘোষণা করা হয়েছে এবং তাকে কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন কবরস্থানে। তিনি একটা আদর্শ হয়ে উঠেছেন যুব সমাজের জন্য, যার গল্প আমাদের শেখায় সংগ্রাম এবং ন্যায়ের পথে চলার গুরুত্ব। তার জীবন থেকে আমরা শিখি যে একজন সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হয়ে উঠতে পারে।